শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত একটি অঞ্চল। এটি উত্তর পশ্চিম চীনে অবস্থিত। অঞ্চলটি ফ্রান্সের আয়তনের তুলনায় ৩ গুণের কাছাকাছি। এটি চীনের মোট আয়তনের ৬ ভাগের ১ ভাগ। আমি অলিভির গোজো, সুইজারল্যান্ড থেকে এসেছি এবং বিশ্বভ্রমণ করতে আমি খুব ভালোবাসি। এবার আমি চীনের শিনচিয়াংয়ে এসেছি। এটি হাজার বছরের পুরনো সিল্ক রোডের একটি আবশ্যক রোড। আমি আজ এই রোডে যাত্রা করব। কাশগড় থেকে যাত্রা শুরু করব আর সিল্ক জনপদের হিটিয়ানি গিয়ে শেষ করব। আমি করতে পারিনি। এটি হচ্ছে পামির মালভূমি সীমানার এক পাশ। এই সীমানার এই পাশটি সত্যি অনেক সুন্দর। বিশ্ব ঐতিহ্যের স্থান কিজিলে আছে হাজারো বুদ্ধ গুহা। বিষয়টি অবিশ্বাস্য। এখান থেকে প্রাচীন জনপদের অনেক জাতিগত রীতিনীতি উপভোগ করতে পারব। এখানে বহু সংস্কৃতির আধুনিক প্রকাশ রয়েছে। আমার শিনচিয়াং ভ্রমণ ডায়েরির প্রথম পৃষ্ঠায় আছে কাশগড়ের নাম। কাশগড় শিনচিয়াংয়ের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। তারপর আছে পামির মালভূমি। তাকলামাকান মরুভূমির পূর্ব দিক পামির মালভূমির সাথে যুক্ত। আর এখানেই সিল্ক রোডের চৌরাস্তা। এটি এশিয়া এবং ইউরোপের দেশগুলোর সাথে সংযুক্ত একটি বাণিজ্যিক চ্যানেল। প্রাচীন কাশগড় শহর সংরক্ষণ করা হয়েছে বড় মাপের মাটির দেয়াল দিয়ে। এগুলো হলো ঐতিহ্যবাহী উইঘুরদের আবাসিক বাড়ি। এগুলো ৬০০ বছরেরও বেশি সময় ধরে আছে। ওপর থেকে দেখলে উঁচু নিচু সবগুলো দেখা যায়। বিভিন্ন আকারের ছাদ গাঁদাগাদি করে উঠেছে। একই সাথে কাশগড়বাসীর জীবনও গড়ে উঠেছে। গত কয়েক শতাব্দীতে প্রাচীন এই শহরের স্থাপত্য কাঠামো খুব বেশি পরিবর্তন হয়নি। আমি প্রাণ ভরে দেখেছি। প্রাচীন এই শহর আমাকে নিয়ে যায় তার বিস্ময়কর জগতে। আইডিখা মসজিদটি ১৫০০ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। এটি শিনচিয়াংয়ের বৃহত্তম মসজিদ, যা প্রাচীন শহর কাশগড়ের কেন্দ্রে অবস্থিত। হ্যালো 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 উইঘুরবাসী, হ্যাঁ হ্যাঁ, তোমাদের সম্পর্কে জানতে চাই। মানে তোমরা এখানে কি খেলছিলে? পার্কুর। পার্কুর। আমি বলতে চাচ্ছি ব্রিটিশ, ফ্রান্স সব জায়গায় এর নাম পার্কুর। এখনো বিশ্বের বিভিন্ন দেশে পার্কুর তরুণদের মধ্যে খুব জনপ্রিয়। আর এই খেলাতে কাশগড়ও এর ব্যতিক্রম নয়। একবার করে দেখাও তো। দেখাও। আচ্ছা, আমি দেখতে চাই। আমি হাজার বছরের প্রাচীন শহর কাশগড়ে আছি, বিশ্বাসই হচ্ছে না। দেখে নিন এই অসাধারণ পার্কুর তরুণদের। ওয়াও, অসাধারণ। এটা দুর্দান্ত ছিল। মানে শিখতে চান? না 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 না, তোমাদের বয়স মাত্র ১৭-১৮, কিন্তু আমার বয়স একটু বেশিই হবে। তবে আমার একটু শেখা উচিত। আরে বাহ বাহ বাহ। হাজার বছর আগে মানুষ উটের দলের মাধ্যমে এই সিল্ক রোড দিয়ে একটি বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ সংস্কৃতি নিয়ে আসে। আজ প্রাচ্যের এই যুবকদের উদ্দীপনা পাশ্চাত্য থেকে প্রাপ্ত পার্কুর সাথে মিশে আছে। আমি মনে করি এই পার্কুর খেলাটি দেখতে অনেক সুন্দর এবং ফ্যাশনেবল। আমি শৈশব থেকে এর সাথে বড় হয়েছি। আমি এই বিপজ্জনক খেলা খেলে অভ্যস্ত। এছাড়া আমি অ্যাডভেঞ্চার অনেক পছন্দ করি। বাতাসের অনুভূতি আমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে। আমি ইন্টারনেট থেকে বিভিন্ন ইনফরমেশন জেনেছি এই পার্কুর সম্পর্কে। আপনি চাইলে ভিডিও দেখে এবং স্ক্রিন লার্নিং করে এই খেলা শিখতে পারেন। তারপর নিজেকে এখানে প্রতিষ্ঠিত করতে পারেন। তবে নরম জায়গা বেছে নিতে হবে। মানে যেখানে ঘাস আছে সেখানে অনুশীলন করতে হবে। আবু লিজি একেবারে শুরু থেকে অনুসন্ধান করতে থাকে। সে দেখা করে কয়েকজন বন্ধুর সাথে, যারা দুঃসাহসিকও বটে। তারপর তাদের পার্কুর সোসাইটি গঠিত হয়, আর আবু লিজি হয় দলের প্রধান। তারা পার্কুরকে ভালোবাসে, ঠিক এই শহরের মতো। শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভবনগুলো পার্কুর অনুশীলন করার জন্য খুবই উপযোগী। তারা একসাথে চেষ্টা করে। তারা কখনো ব্যথা পাবে, আবার কখনো সাফল্যের আনন্দ ভাগ করে নেবে। এসব তাদের নিত্যদিনের অভিজ্ঞতা। তাদের একটি সাধারণ ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে।
আবু লিজি ইন্টারনেটের মাধ্যমে পার্কুর বিষয়ে শিখেছে। যদি আপনারও পার্কুর ভিডিও থাকে তাহলে সেটা সামাজিক প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন। তাদের মতো 1,70,000 ফ্যান তৈরি করতে পারবেন। আমি এই বছর হাই স্কুলে আছি এবং আগামী বছর কলেজে ভর্তি পরীক্ষা দেব। আমি একজন ভালো ক্রীড়া ফটোগ্রাফার হতে চাই। ক্যামেরা দিয়ে ভালো শট নিতে চাই। আর আমি জানি এটা আমি করতে পারবো। অনুশীলন করলে ভালো করা সম্ভব, তারপর ভালো ছবি তুলব আর সেটা শেয়ারও করব। স্পষ্টতা, সহনশীলতা, সহভাগিতা এই তিনটি সিল্ক রোডের গুরুত্বপূর্ণ মনোভাব। প্রাচীন কাশগড় শহরটি বিভিন্ন গলির গোলকধাঁধা দিয়ে গঠিত। এটা যেন শিল্পের আপন কাজ। এখানে আছে নানা ধরনের হস্তশিল্প কারখানা এবং এদের বাজার। এই শহর কারুকার্যের বৈচিত্র্যে বিস্তৃত। এই কারুকার্য দক্ষ কারিগরদের আঙুল দ্বারা প্রজন্ম থেকে প্রজন্মে চলে এসেছে। এখানে আছে প্রাচীন এবং আধুনিক সময়ের একটি রঙিন ছবির রূপরেখা। এগুলো হলো কাশগড়ের মানুষের একটি অপরিহার্য খাবার। এই খাবারের একটি দীর্ঘ ইতিহাস আছে। এর নাম নান। এই নান এই অঞ্চলে অনেক আগে থেকেই পাওয়া যায়। বিশেষ করে সিল্ক রোডের আশেপাশের সব জায়গায় পাওয়া যায়। নান হলো এক ধরনের রুটি, যার অনেক গুণ রয়েছে। এই নান অত্যন্ত পুষ্টিকর। যারা এখানে ভ্রমণ করতে আসে তারা সহজেই এটাকে সাথে করে নিয়ে যেতে পারে, কারণ এই নান বেশ কয়েকদিন ধরে সতেজ থাকে, মানে সহজে নষ্ট হয় না। এদিকে আসলে আশা করি এই নান খেতে পারবেন। হ্যালো হ্যালো। আচ্ছা, আমি একটা কিনতে চাই। এগুলোর দাম কত? 1 ইয়ান। ও ঠিক আছে, এটা খুব সস্তা। এখানে একটি নান রুটির দাম 1 ইয়ান, মানে বাংলা টাকায় দাঁড়ায় 12 টাকার কাছাকাছি। এটা সত্যি অনেক সস্তা। দিন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এগুলো কোথায় তৈরি করেন? ওখানে। ওখানে? জি। আসতে পারি? হ্যালো। হ্যালো। উনার নাম আইমাতি সুলেমান। এই রাস্তার অন্যান্য কারিগরদের মতো তিনিও উত্তরাধিকারী সূত্রে এই দোকানের দায়িত্ব পেয়েছেন। ওনার পরিবারের মধ্যে ওনারা হল ষষ্ঠ প্রজন্ম। এটা কিভাবে করে? এভাবে চাপ দিতে হয়। আচ্ছা, বুঝে গেছি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক ওকে। আছে। আমরাই প্রথম এই নান তৈরি করি। এটি এই অঞ্চলের প্রাচীনতম আর অনেক পুষ্টি সমৃদ্ধ। এটা সব বয়সের মানুষের জন্য। যত বেশি খাবেন তত বেশি তৃপ্তি পাবেন, কখনো খারাপ লাগবে না, এবং এটা চর্বিযুক্ত কোনো খাবার না। বিভিন্ন দেশ এবং অঞ্চলে এই নান ভিন্ন আকৃতির এবং ভিন্ন স্বাদের হয়ে থাকে। একমাত্র শিনচিয়াং অঞ্চলেই এই আকৃতির হয়। এখানেই এই নান শত শত ধরনের আছে। ময়দা দিয়ে খামি এবং রোল বানিয়ে এই নান তৈরি করা হয়। খামি দিয়ে বৃত্তাকার করে আলাদা আলাদা রাখা হয়। তারপর আঙুল দিয়ে বৃত্তাকার খামির কেন্দ্রে একটি টিপ বা চাপ দিতে হয়। ক্রিকেট বল আকৃতির কাঠের নিচের অংশে পিনযুক্ত একটি জিনিস দিয়ে আরও সুন্দর ডিজাইন করা হয়। এরপরে আগুনে সেঁকতে হয়, মানে ভাপ দিতে হয়। সেই ঘরকে সোনা ঘরের মতো মনে হয়। প্রতিটি প্রজন্ম 20 বছর স্থায়ী হয়। এই শিল্পটি দীর্ঘকাল ধরে আগুনের সাথে জড়িয়ে আছে, কিন্তু আমি দীর্ঘ সময় জড়িত থাকতে পারছি না। আমি 19 বছর এই কাজে পার করেছি। আগামী বছর আমার ছেলে এর দায়িত্ব নেবে। 30 মিনিট পরে সুগন্ধযুক্ত তাজা নান তৈরি হয়। শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজ হাতেই করতে হয়। এই সুস্বাদু নান তৈরি করতে আমার খুব ভালো লাগে। টাটকা নান রুটি। আইমাইতি সুলেমান প্রতিদিন 6000-এরও বেশি নান তৈরি করেন। আজ আমিও তৈরি করেছি। আশা করি তাদের দুর্নাম হবে না। বিখ্যাত ভ্রমণকারী মার্কো পোলোর মতে কাশগড়ের জমি অনেক উর্বর। এখানকার লোকেরা বাগান এবং আঙুর চাষ করে। সিল্ক রোড দিয়ে আঙুর এবং ডালিম কাশগড় থেকে শিনচিয়াংয়ে পাঠানো হয়। এই ফলগুলো এখানে সর্বত্র পাওয়া যায়।
এটি হচ্ছে বাজা মার্কেট। এটি এখানকার খুব বিখ্যাত একটা মার্কেট। কাশগড়ের এই মার্কেটটি মধ্য ও পশ্চিম এশিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য বাজার। এর আয়তন 1,70,000 বর্গমিটার। এখানে 5,000-এরও বেশি দোকান আছে এবং প্রায় 10,000 রকমের পণ্য পাওয়া যায়। আমি পেয়ে গেলাম বিখ্যাত এই মার্কেটটি পরিদর্শন করার একটি ভালো উপায়। এটি খুব আকর্ষণীয় একটি বাহন। এটাতে বসে আপনি অনেক লোকও দেখতে পাবেন। এই মার্কেটের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। এই বাজা মার্কেটের সকল তথ্য প্রতিটি কাশগড়বাসীর রক্তে প্রবাহিত হচ্ছে। কোথায় কোন জিনিস কেনা এবং বিক্রি করা যায়, চারপাশের সবকিছু তাদের জানা আছে। সিল্ক রোড দিয়ে আনা সমস্ত পণ্য এবং রেশমি কাপড়ও এখানে আছে। ফেব্রিক, স্বর্ণ ও রূপা, রত্ন, ফুলের টুপি, বাদ্যযন্ত্র, শুকনো ফল এবং রেশমি কাপড়ও এখানে আছে। শিনচিয়াংয়ের সিল্কের নাম অ্যাডেলাইস সিল্ক। এর একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সূক্ষ্ম কারুকার্য দিয়ে রেশমি কাপড়গুলোতে একটি রঙিন দৃশ্য তৈরি করা হয়। তিনি হচ্ছেন মিস্টার আহং। তিনি একজন বড় ব্যবসায়ী। পুরাতন সিল্ক বণিকদের মধ্যে তিনি একজন। 40 বছরেরও বেশি সময় ধরে এই ব্যবসা করছেন। তিনি আমাকে বলেছিলেন অ্যাডেলাইস সিল্কের রঙিন রঙের প্যাটার্নগুলো পরিবর্তনশীল, আর এগুলোই শিনচিয়াংয়ের আঞ্চলিক বৈশিষ্ট্য তুলে ধরে। আর এখানে প্রচুর রোদ আছে, বিশাল মরুভূমির গরম আবহাওয়া আছে এবং সবাই অতিথিপরায়ণ মানুষ। এখন উন্নত প্রযুক্তি কোনো গোপনীয় বিষয় নয়। প্রাচীন অ্যাডেলাইস বর্তমানে আরও বেশি সংখ্যক লোকের দৃষ্টিতে পড়েছে। মহিলা কর্মীরা ফুটন্ত পানিতে রেশম পোকাগুলোকে ফুটিয়ে নেয়। পর্যাপ্ত পানি শোষণের পরে শুকনো রেশমগুলোকে রেশম পোকা থেকে আলাদা করা হয়। একটি রেশম পোকা প্রায় 10,000 মিটার রেশম সুতা দেয়। পরবর্তী ধাপটি আমি খুব পছন্দ করি। আমাকে একটু জায়গা দেবেন? ধন্যবাদ। এটাই রোলিং স্টেশন। ব্যাস, শুধু ঘোরাতে থাকুন। রেশমি সুতাগুলোকে এখানেই চিরুনি করা হবে। রং করার জন্য অপেক্ষা করছি। হতিয়ানের কারিগররা এই কাজ করে। হাতে বোনা অ্যাডেলাইস সিল্কের প্রাচীন দক্ষতা। এইবার ওসমান তাহরিয়ারের সাথে দেখা করার সৌভাগ্য আমার হয়েছে। তিনি একজন সুপরিচিত বুনন কারিগর। হ্যালো। হ্যালো। আমি কি চেষ্টা করতে পারি? যদিও আমি খুব একটা পারি না, তবে আমি একটু চেষ্টা করতে চাই। আচ্ছা, এখন এটাকে এইভাবে ভেতরে রাখতে হবে। আমি করতে পারছি? হচ্ছে? আপনি যদি ভেবে থাকেন এই সুতা বোনা সহজ, তাহলে ভুল ভেবেছেন। খুব সাবধানে এই সুতা বুনতে হয়। বুনন চালনি পিছলে যেতে পারবে না। হাতের এবং পায়ের কাজের সমন্বয় করতে হয়। আমি এই কাজ পারবো না, দুঃখিত। আমি 14 বছর থেকে এই কাজ করি। এখন আমার বয়স 63 বছর। এটা পূর্বপুরুষদের নৈপুণ্য। বাবা মা শিখিয়েছেন। তারা তাদের পিতামাতার কাছ থেকে শিখেছিলেন। এভাবেই অ্যাডেলাইস সিল্ক বোনা হয়। এতে নৈপুণ্য ফুটে ওঠে। আপনি আপনার কাজ খুব ভালোবাসেন। এটাই আপনার জীবন। আমি অ্যাডেলাইস বুনতে পছন্দ করি। এখন আমি বৃদ্ধ, এখনও জীবিকা নির্বাহের জন্য এই নৈপুণ্য ব্যবহার করি। কিছু লোক লেগে আছে উদ্ভাবনে। তরুণ প্রজন্মের ডিজাইনাররা প্রাচীন এই অ্যাডেলাইসে বিভিন্ন ডিজাইন প্রয়োগ করছে। টুপি, ওয়ালেট, নোটবুক এবং অন্যান্য আইটেমে অবিচ্ছিন্নভাবে প্রয়োগ করে এটিকে নতুন মাত্রায় নিয়ে যায় এবং নতুন ফ্যাশনের নেতৃত্ব দেয়। অ্যাডেলাইস মহিলাদের বেশি প্রিয়। চায়ের ঘরে, উইঘুর পুরুষদের সামাজিক আচার অনুষ্ঠানে তারা 2-3 জায়গায় জড়ো হয়ে সাধারণ জ্ঞান এবং পূর্বপুরুষদের সম্পর্কে আলোচনা করে। ধন্যবাদ। না, আপনারাও এমনটা করেন? সাধারণত এই অভ্যাস উইঘুর মানুষের হয়ে থাকে এবং ফরাসি মানুষের মধ্যে হয়ে থাকে। তারা এভাবে খায়। ফরাসি লোকেরা সাধারণত রুটি দিয়ে এইভাবে চুবিয়ে চুবিয়ে খেয়ে থাকে, কফি বা হট চকোলেট। এবং উইঘুরের লোকেরা চায়ে চুবিয়ে খায়।
এটা জেনে খুব ভালো লাগলো, কারণ এতে আমাদের সংস্কৃতির মিল রয়েছে। আমি কাশগড়ে 2 দিন ধরে আছি। এই 2 দিনে আমি খুবই সন্তুষ্ট। প্রতিটা মুহূর্ত খুব ভালো কাটছে। কাশগড়ের লোকেরা তাদের পূর্বপুরুষদের কারুকার্য উত্তরাধিকার সূত্রে পেয়েছে। দিনের পর দিন কঠোর পরিশ্রমের কাজ করে যাচ্ছে। শরীরের ঘাম ঝরিয়েই তাদের যত সুখ। এখানকার বাচ্চাদের চোখ জ্বলজ্বল করে। তারা খুব সহজেই খুশি হয়। কাশগড় প্রাচীনকাল থেকেই যোগাযোগ করে আসছে উত্তর দক্ষিণের সাথে। এখানেই আমার এই যাত্রা শেষ করছি। আমি কাশগড় ছেড়ে চলে যাচ্ছি পশ্চিমের প্রাচীন সিল্ক রোড অনুসরণ করে। 4 ঘন্টা ড্রাইভ করার পর দৃশ্যগুলো দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। মনে ভয় হচ্ছে এটা কোনো স্বপ্ন নয় তো। এটা যদি স্বপ্ন না হয় তাহলে এটা রূপকথা হবে, আর আমি রূপকথাতেই থাকতে চাই। ধন্যবাদ প্রকৃতি মা। আমি এখন পামির মালভূমিতে আছি। এটাই হলো বিখ্যাত মুশিতাগির পাদদেশ, এবং এটি প্রায় ৭৫০০ মিটারেরও বেশি উচ্চতার। মুশিতাগিকে এই আইসবার্গের জনক হিসেবে বিবেচনা করা হয়। এখানকার মানুষ এটাকে ঈশ্বরের পর্বত হিসেবে জানে। আমি এই বিশাল মালভূমিতে হারিয়ে যাইনি। আমি একটি কিরগিজ পরিবার দেখতে যাচ্ছি। তারা কেবল রাখালি নয়, সীমান্তরক্ষী হিসেবেও কাজ করে। চলুন তাদের সাথে দেখা করি। হ্যালো হ্যালো। আপনি মাইমাই তিনু? তুমি গুলি? দেখা হয়ে ভালো লাগলো। আপনি ওর মা? দেখা করে ভালো লাগলো। এখানে অনেক ঠান্ডা। আমি খুব সকালে এইগুলোকে দেখার জন্য চলে এসেছি। এই চামড়ি গায়ে নিয়ে আপনি কি ব্যস্ত? দুধ মানে আমরা এখন গাই থেকে দুধ দোয়াচ্ছি। আপনি কি আমাদের সাথে দুধ দোয়াতে চান? যদি সুযোগ দেন তাহলে চেষ্টা করে দেখতে পারি। চলুন। পামির মালভূমির প্রসারিত তুষারময় পাহাড়ে সমৃদ্ধ চারণভূমি ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানকার মানুষ এই ঘাস খাইয়ে চামড়ি গাই পালন করে জীবিকা নির্বাহ করে। এখানের বাতাস এবং জলবায়ু অনেক বছর ধরেই এমন ঠান্ডা। আমি গুলির বাবা এবং গুলির সাথে সীমান্তে গিয়েছিলাম তাদের টহল জীবনের অভিজ্ঞতা নিতে। পামির মালভূমিতে এমন একটি বাড়ি আছে যেখানে কিরগিজরা অনেক প্রজন্ম ধরে থাকছে। তারা সিল্ক রোডের ভ্রমণকারীদের জন্য দিক নির্দেশনা দিয়ে থাকে। ঈগল হলো আমাদের পবিত্র পাখি। কিরগিজরা সবাই মুক্ত তৃণভূমিতেই থাকে, আর ঈগলও বিশাল আকাশে মুক্ত হয়ে উড়ে বেড়ায়। তাই ঈগল আর আমাদের সত্তা কিছুটা একই রকম। গুলি জিয়ামালি হাইস্কুল থেকে স্নাতক পাশ করে তার বাবার মতো সীমান্তরক্ষীতে যোগ দেয়। আমি আমার দেশকে রক্ষা করতে চাই। আমার পূর্বপুরুষেরাও তাই করেছেন। ওনারা বলতেন, এটি আমাদের কাছে শেষ কথা, এটি আমাদের প্রধান বাধ্যবাধকতা। পাহাড়ে টহল দেওয়ার সময় অন্যদের মতো একদিনের মধ্যে সারা বছরের জলবায়ু কেমন হবে তা অনুভব করতে পারি। আমি যখন টহল দেই অন্যদের মতো আমারও শ্বাস নিতে অসুবিধা হয়। তখন প্রচণ্ড মাথা ব্যথা আর অস্বস্তিও লাগে। এই প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় মানুষের বাত এবং মৃগীরোগের প্রবণতা অনেকটা বাড়িয়ে দেয়। গুলি, আমি তোমার প্রেমের গল্প কিছুটা শুনেছি, এটা কি সত্যি? শুরুটা আমি যখন এই চাকরিতে ইন্টারভিউ দিতে যাই, সেখানেই আমার বয়ফ্রেন্ডের সাথে আমার প্রথম দেখা হয়। তারপর আমাদের প্রেম হয়। আমরা শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। তোমাদের অভিনন্দন। কিরগিজদের বিবাহ সাধারণত কনের বাড়িতে অনুষ্ঠিত হয়। 2 দিনব্যাপী এই বিয়ের অনুষ্ঠান হয়। সকালবেলায় সকল আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবরা চলে আসে। তারা অনেক দূর থেকে এসেছে। বরপক্ষ চামড়ি গাই, ভেড়া এবং লেপ তোশক নিয়ে আসে।
এইসব কিছু গলিকে দেয়া হয়। এটিকে বিবাহ অনুষ্ঠানের সূচনা চিহ্ন মনে করা হয়। আমি আমার ভাইকে শুভকামনা জানাই, ওরা যেন সারাটা জীবন একসাথে কাটাতে পারে এবং তাড়াতাড়ি সন্তানের মা বাবা হতে পারে। বিয়ের সময় তরুণ ও বড়দের আলাদাভাবে আপ্যায়ন করা হয়। পুরুষ এবং মহিলা অতিথিরা বিভিন্ন কক্ষে বসে আড্ডা দেয়। দুই দিন ধরে বিবাহ অনুষ্ঠান চলে। তারপর সবাই একসাথে নাচ গান করেন। এই দুইটি প্রধান উপায়ে বিনোদন গ্রহণ করে। চীনে এবং ইউরোপের অন্যান্য জায়গায়ও একই ঘটনা ঘটে। এই পাহাড়ের শহর প্রাচীন সিল্ক রোডের মধ্য ও দক্ষিণ দিকের সংযোগস্থল। এই প্রাচীন শহরের উঁচু পাহাড়ের চূড়াগুলো নীরবতার সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে। এই পামির উপত্যকায় এটি একটি অসাধারণ প্রাকৃতিক স্থান। এগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত অনেক তাৎপর্য রয়েছে। প্রাচীনকালে এই সিল্ক রোডে ভ্রমণকারীরা এই সব পাথরের নিচে বসে বিশ্রাম নিত। সেই সাথে উট এবং ঘোড়াগুলো তৃণভূমি থেকে ঘাস খেত। আর এর পরপরই রয়েছে গোবি মরুভূমি এবং অনেক উঁচু উঁচু পাহাড়। এর শুরুর দিকে অনেক প্রাচীন বণিকেরা এই পথে পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান এবং চীনের কাশগড় থেকে যাতায়াত করত। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে এই পামির মালভূমি। কিন্তু সুউঁচু সবুজ পাহাড়ের রূপ একটুও বদলায়নি। নিঃশব্দে এখানকার সাধারণ লোকদের রক্ষা করে যাচ্ছে বস্তুগত জগৎ থেকে দূরে থেকে আত্ম অবক্ষয় দূর করে। পামির মালভূমির লোকেরা পাথরের এই পাহাড়গুলোকে রক্ষা করে এসেছে, যাতে ভবিষ্যতের প্রজন্ম মনে রাখতে পারে সিল্ক রোডের এই অসাধারণ কীর্তির কথা। আমি এখন কাশগড়ে ফিরে যাব ট্রেনে ভ্রমণ করে। শিনচিয়াংয়ের সিল্ক রোড উত্তর দক্ষিণে চলে গেছে। এই ট্রেনটি মিডলাইন বরাবর চলবে। কাশগড় থেকে শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব। ৪৩ ঘন্টায় ৩৮০০ কিলোমিটার যাত্রা। অনেক আশা নিয়ে সেখানে যাচ্ছি। আপনার টিকিটটা দয়া করে আমাকে দেখান। ট্রেনে আইয়ার খাইয়ার মুখোমুখি হয়েছি। তিনি ছিলেন প্রথম তাজিক মহিলা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। আমাদের তাজিক প্রজন্ম পামির মালভূমিতে বসবাস করে। আমার বাবা মা চামড়ি গাই লালন পালনের জন্য জব চাষ করে। আমি কলেজ থেকে স্নাতক শেষ করার পরে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চাকরি নিয়েছি। আইয়ার খাইয়ার নিজ শহর পামির মালভূমির গভীর উপত্যকার মধ্যে। তাজিকের লোকেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছে। তারা অর্ধেক কৃষি এবং বাকি অর্ধেক যাযাবর জীবনযাপন করে। তারা পাথরের স্তূপে বাড়ি বানিয়ে বাস করে। কিন্তু আইয়ার খাইয়ার বাবা মা তাদের বাচ্চাদের স্কুলে পাঠানোর উপর জোর দিয়েছিলেন, যাতে তারা শিক্ষিত হতে পারে। আমি প্রথম শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত গ্রামের স্কুলে পড়াশোনা করেছি। আমাদের স্কুলটি বাড়ি থেকে ৩০ কিলোমিটার দূরে। স্কুলে যাওয়া আসার পথে একটি নদী পড়ে। আমরা সেই নদী অতিক্রম করে যাওয়া আসা করতাম। সাম্প্রতিক বছরগুলিতে স্থানীয় সড়কগুলো উন্নত করা হয়েছে। পর্যটন শিল্পের উন্নয়ন করা হচ্ছে। পানলং একটি প্রাচীন রাস্তা। এটি ৭৫ কিলোমিটার দীর্ঘ। এই রাস্তায় ৬০০টিরও বেশি বাঁক রয়েছে। অতীতে আমাদের তাজিক লোকেরা খুব কমই পামির মালভূমি থেকে বাইরে বেরিয়ে আসত। আমি যখন ছোট ছিলাম তখন প্রথমবার দাসিয়ান বিভাগে গিয়েছিলাম। আমার বাবা আমাকে একটি রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ভাপা পিঠা খেতে দিয়েছিলেন। ওই ভাপা পিঠা খেতে খুব সুস্বাদু ছিল। আমি এখনও সেই স্বাদ ভুলতে পারিনি। আমি চাই বাইরের বিশ্বকে আরও বেশি করে দেখতে। ভোরের ট্রেন এসে পৌঁছে গেছে কোকো রেলওয়ে স্টেশনে, মানে আমার গন্তব্যে। মাত্র এক রাতের ভ্রমণ।
আমার সামনের দৃশ্যগুলি খুবই আলাদা। জলের ধারা ছেড়ে যাওয়া নদীপথকে লবণের স্তর আবৃত করে রাখে। অন্তহীন গোবি মরুভূমি কয়েক মিলিয়ন বছর ধরে বাতাস এবং বৃষ্টিতে ক্ষয় হয়ে লালচে বাদামি রূপ নিয়েছে। এটি সূর্যের নিচে জ্বলন্ত শিখার মতো। গোবি মরুভূমির গভীরে একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য আমার জন্য অপেক্ষা করছে। এটি হচ্ছে হাজার বুদ্ধের কিজিল গুহা। কিজিল গুহা ৩য় শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের প্রথম দিকের গুহাগুলোর মধ্যে একটি। এটি পশ্চিমের সবচেয়ে বড় কৃত্রিম গুহা। এখানেই বৌদ্ধ ধর্মের সমৃদ্ধি ঘটে। এটি কুমারাজিবার মূর্তি। তার জন্ম ৩৪৪ থেকে ৪১৩ খ্রিস্টাব্দের মধ্যে। তিনি এখানেই জন্মগ্রহণ করেছেন। তার মা ছিলেন রাজার ছোট বোন। কুমারাজিবা পারদর্শী ছিলেন চীনা ও সংস্কৃত ভাষায় এবং প্রাচীন চীনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন বৌদ্ধ অনুবাদক ছিলেন। এছাড়াও তিনি ছিলেন কিউশি রাজ্যের চিত্রশিল্পী এবং অনেক বৌদ্ধ গল্পের চরিত্র। তিনি স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতি দেয়ালে আঁকতেন। সেই সাথে তিনি ঝাওলিয়া শিচুশি পেইন্টিং আর্টের একজন গবেষক ছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি স্থানীয় উপকরণ সংগ্রহ করেছিলেন এবং গুহার দেয়ালগুলোতে পুনরায় স্তর বসিয়ে অঙ্কন উপযোগী করে তোলেন। তারপর প্রাচীন পদ্ধতি অনুসরণ করে দেয়ালে অঙ্কন করেন। লিয়া, হ্যালো। আমাদের এখানে স্বাগত। ধন্যবাদ। কিয়োশির দেয়ালচিত্রগুলো কারুকার্যপূর্ণ। এগুলোর বিন্যাস রম্বসাকৃতির, এমনটি আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। এই গুহাগুলোই প্রথম খননকৃত গুহা। শুরু থেকে শেষ পর্যন্ত রম্বসগুলো পাশাপাশি বসানো হয়। আমি দেখতে পাচ্ছি দেয়ালে অঙ্কিত চিত্রগুলো মুছে গেছে, বিশেষ করে মুখমণ্ডলগুলো। সম্ভবত খ্রিস্টীয় ১০ম শতাব্দীতে কিয়োশি এলাকায় ইসলাম প্রবেশ করে। মূর্তি পূজা হতে পারে এই সন্দেহে মুখের অংশগুলো নষ্ট করা হয়েছে। এই রঙগুলো এখনো অরিজিনাল নাকি আবার রং করা হয়েছে? এই রঙগুলো খ্রিস্টীয় ৪র্থ শতাব্দী থেকে পাওয়া যাচ্ছে। গুহার ভেতরে ১৬০০ বছরের ইতিহাস রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। খুবই অবিশ্বাস্য। এই চিত্রটি শাবো গল্প থেকে নেয়া। শাবো সিল্ক রোডের একটি বিখ্যাত ব্যবসায়িক ভ্রমণের গল্প। এটি হল শাবো গল্পের সাক্ষ্যমণি বুদ্ধের প্রতিমূর্তি। এই সন্ন্যাসীরা কোনো সাধারণ মানুষ ছিলেন না, ওনারা ছিলেন বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। তাই এখন যখন তাদের কপি করি, তার আগে আমি অনুশীলন করে নেই। এর মাধ্যমে প্রাচীন চিত্রশিল্পীদের অভিজ্ঞতা অর্জন করতে পারি। এই ধরনের ধর্মীয় মনোভাব আমাকে এক ধরনের জ্ঞান এবং আত্মিক প্রশান্তি দেয়। কিউশির দেয়ালচিত্র মিশে আছে প্রাচীন গ্রিকদের গান্ধার শিল্পে, ভারতীয় লোকশিল্পে, পশ্চিম এশিয়া, পারস্য এবং কেন্দ্রীয় সমভূমির সংস্কৃতিতে। এক কথায় এই দেয়ালচিত্র হল সিল্ক রোডের সংস্কৃতির সংমিশ্রণ। দেয়ালের চিত্রে লোকদের নাচগানের চিত্র অঙ্কন করা হয়েছে। সংবেদনশীল প্রাণীদের বাঁচাতে বুদ্ধের মহান কৃতিত্বের প্রশংসা করা হয় এখানে। এই দুইজন স্বর্গীয় দেবতা যাদের হাতে বাদ্যযন্ত্র আছে, একটি রোয়ানজিয়ান এবং অন্যটি বাঁশি। এর মধ্যে রোয়ানজিয়ান হল কেন্দ্রীয় সমতল ভূমির একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। প্রাচীন সঙ্গীত এবং নৃত্যগুলো এখনও মঞ্চস্থ হচ্ছে। দূরবর্তী পূর্বের দেশ চীনের সীমাহীন মুগ্ধতায় আমি মুগ্ধ। আমি এর পৌরাণিক এবং রহস্যময় গল্প শুনেছি, এর সুদীর্ঘ ইতিহাস পড়েছি। হাজার বছরের সিল্ক রোড জাতীয় সীমানা ছাড়িয়ে বিভিন্ন সংস্কৃতির পার্থক্য কমিয়ে মানবজীবন এবং চিন্তাভাবনাকে সংযুক্ত করেছে। এটি ছিল সময় এবং স্থানের মধ্যে একটি যাত্রা এবং মন শুদ্ধতার যাত্রা। মানব সভ্যতার যোগাযোগ কখনো বন্ধ হবে না, অতীতেও হয়নি, ভবিষ্যতেও হবে না। সিল্ক রোডের আধ্যাত্মিক রূপটি অনন্য এবং অনেক সমৃদ্ধ। এটি সৃজনশীলতার অনুপ্রেরণাকে অনুপ্রাণিত করতে পারে। আমার যাত্রা অব্যাহত থাকবে। আর এসব আমি আমার শিনচিয়াং ভ্রমণের ডায়েরিতে লিখতেই থাকব। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।